অন্ধকার ঘরে একটা ফ্রেমকে বুকে জড়িয়ে কাঁদছে তে। ফ্রেমে থাকা মানুষ তার বাবা মা। তার বাবা মায়ের ছবিটা দেখে কত রাত জেগে কেঁদেছে তে, হিসাব নেই তার। হ্যাঁ, হিসাব নেই, কারণ তার মা এই দুনিয়া ছেড়ে অনেক আগেই আল্লাহর কাছে চলে গেছে। তের ফ্যামিলি বলতে আছে তার বাবা, সৎ মা আর ভাই। বাবা আগে ভালোবাসা প্রকাশ করলেও এখন তা প্রকাশ করে না, কারণ তার সৎ মা চায় না তের উপর কোনো আলগা পীড়িত দেখাক। তের মা মারা যায় দ্বিতীয়বার সন্তান জন্ম দিতে যেয়ে। দ্বিতীয় সন্তান যখন মৃত জন্ম নেয়, তার মুখ দেখার আগেই মৃত সন্তান নিয়ে ওপারে পাড়ি জমায় তার মা। তের মায়ের ইন্টারনাল ব্লিডিং হওয়ার কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি। বাচ্চা জন্ম দেওয়ার আগেই পেটেই মারা যায়। তের বয়স তখন 4 বছর। মা হারা সন্তান সে। বাবা নতুন বিয়ে করলো। চাচিরা ভালোবাসতো যখন তার মা বেঁচে ছিল। মা মারা যাওয়ার পর সে অবহেলার পাত্রী হয়ে গেছে সবার কাছে। তার বাবা নতুন বিয়ে করলো। তার মা মারা যাওয়ার 40 দিন হয়নি তখনও। নতুন মায়ের কাছে ভালোবাসা পাওয়ার জন্য তে সারাক্ষণ ঘুরঘুর করলেও কপালে মার ছাড়া অন্য কোনো তার শরীরে জোটেনি। সৎ মায়ের বাচ্চা হয়েছে 10 বছর পর, কিন্তু যখন থেকে উনি এসেছেন তেকে সব ঘরের কাজ করতে দিত। তে আস্তে আস্তে যখন বড় হলো, সৎ মায়ের জেদ চাপলো তেকে বাড়ি থেকে বিদায় করার জন্য। ক্লাস 9-এ যখন তে উঠলো, তার বিয়ে দিয়ে দেওয়া হলো তার থেকে দ্বিগুণ এক বয়স্ক লোকের সাথে। বাবার পা ধরে বলেছিল তে, অনেক আকুতি মিনতি করেছিল যেন বিয়েটা না দেয়, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। তার সৎ মা বলেছিল যদি সে বিয়ে দিতে বাধা দেয় তাহলে তার বাবাকে ডিভোর্স দিয়ে দেবে আর তার ছেলেকে নিয়ে চলে যাবে। ক্লাস 9-এ তের বিয়ে হয়ে গেল একটা বয়স্ক লোকের সাথে। যখন শ্বশুর বাড়িতে গেল, তখন যে জানতে পারলো লোকের আগের স্ত্রী আছে, সাথে আগের 2টা বাচ্চা। তে ভেবেছিল এই বুঝি তার কপাল খুলল, কিন্তু যেখানে সে নিজেই নিজেকে অপয়া ভাবে, কপাল কি করে তার সাথ দেয়। তের স্বামীর প্রথম স্ত্রী তেকে দেখে আটকে ওঠে, কাছে এসে এক থাপ্পড় মেরে দেয়, নিজের বাড়ির লোক ডেকে আনে, বিচার বসায়। কিন্তু তের স্বামী প্রমাণ করে তে আর তার ফ্যামিলি তাকে লোভ দেখিয়ে ফাঁসিয়ে বিয়ে করেছে। তের সৎ মাকে অনেক টাকা দিয়েছিল তিনি বিয়ের জন্য, কিন্তু তা প্রকাশ করলো না বিচারকের সামনে। অবশেষে তেকে ডিভোর্স দিয়ে সমাজের চোখের কাছে আর একটা নতুন পদবি জড়িত করলো, ডিভোর্সি। অদ্ভুত তাই না? জীবন কত সহজে রং বদলায়। ডিভোর্স দিয়ে তেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল স্বামী নামক শ্বশুর বাড়ি থেকে। ছোট বয়সে মা হারালো, ছোট বয়সে ডিভোর্সি পথ পেল। জীবন কত কিছু শেখায়। 15 বছরের তে হাসতে ভুলে গেছে, খেলতে ভুলে গেছে, জীবনটা উপভোগ করার আগে অন্ধকারে ছেয়ে গেছে। ডিভোর্স হয়ে যখন তে আসলো, তখন তার বাড়িতে ঢুকতে দেবে না তার সৎ মা জানিয়ে দিয়েছে। কিন্তু তার সৎ ভাই তাকে অনেক ভালোবাসতো, ছোট হলেও সব বুঝে ফেলতো সে। তেকে ঘরে ঢুকতে দেবে না বলে বাদ সাধলো তার ছোট ভাই তুহান। যদি তুমি আপুকে ঢুকতে না দাও, আমি আপুর সাথে বাড়ি থেকে চলে যাব। তোহানের বলার কারণে তার সৎ মা থেকে বাড়িতে থাকতে দিলেও সেদিন রাতে খুব মেরেছিল তাকে, চুলার লাকড়ি দিয়ে। ব্যথাতে কাতর হয়ে সারা রাত মাকে ডেকেছিল সে। দিন যায় মাস যায়, বছরও গেল। তে 15 থেকে 21 বছরে পা দিল। সে এখন বর্তমানে সুপার শপে ছোটোখাটো জব করে, কারণ সংসারে তার ইনকাম না থাকলে কপালে তার ভাত জুটবে না যে। অপরূপ অপসরের অধিকারী হওয়ায় তার সৎ মা তাকে আরও বেশি দেখতে পারে না। তের সুন্দরী থাকার কারণে অনেক বিয়ে এসেও ভেঙে গেছে। এই যে সে সমাজের দেওয়ার নাম ডিভোর্সি, যতবার বিয়ে ভেঙেছে ততবার সৎ মায়ের মারের শিকার হয়েছে সে। কিন্তু 2বার থেকে তুহান বাছাই বলে তার মার খেতে হয় না। বাবা তার ব্যাপারে এত বেশি উদাসীন যে সবসময় তার সৎ মায়ের কথাতে উঠে আর বসে। নিজের স্টাডির খরচটা নিজে নেয়। স্কলারশিপ পাওয়ার সুবাদে ভার্সিটির ফি তাকে দেওয়া লাগে না, কিন্তু কোচিং করার জন্য তো টাকা লাগে। এইভাবেই চলছে কিম তেহিয়ং তের জীবন। আসবে কি কেউ জীবনে তার, নাকি এইভাবেই ধুকে ধুকে মরতে হবে তাকে, কে জানে। লন্ডন নামি দামি হোটেলে চকচকে বেডের উপর শুয়ে আছে নগ্ন অবস্থায় একটা বিদেশি নারী। মেয়েদের সাথে রাত কাটানো, ড্রিঙ্কস করা নিয়মিত অভ্যাস লন্ডনের টপ ব্যাচেলার বিলিয়নার জিয়ন জাংকুকের। ব্রেকিং নিউজে কারো নাম থাকলেই এই সুদর্শন পুরুষ থাকবেই থাকবে। নাম, যশ, খ্যাতি, রাগ, অহংকার আর অ্যাটিটিউড তার রক্তের ফোঁটায় ফোঁটায় মিশে আছে। মেয়েরা এই 6 ফুট দেহের নীল চোখওয়ালা ফর্সা সুদর্শন পুরুষকে দেখে রাস্তায় হুমড়ি খেয়ে পড়ে, আর উনি এসব হুমড়ি খাওয়া মেয়ে দেখে পৈচাচিক হাসি দেয়। এক তার চেহারা
আর 2 টাকা। এত টাকা তার যে তার 7 পুরুষ বসে বসে খেতে পারবে। তার একটাই ধারণা, মেয়েরা শুধু টাকা বোঝে। হোটেল থেকে জাঙ্কুক বেরিয়ে আসে। আজ তার লন্ডনের শেষ রাত হয়তো, কারণ তার মা বাবা বাংলাদেশে ব্যাক করার জন্য আদেশ দিয়েছেন। বাংলাদেশ ব্যাক করার ইচ্ছা তার মনে যদিও বিন্দুমাত্র নেই, তবুও মায়ের কসমের বাধ্য হয়ে এক প্রকার সে বাংলাদেশে ফিরতে যাচ্ছে। কাল বিকালে তার ফ্লাইট। গাড়ির উপর বসে আকাশের দিকে তাকিয়ে ধোঁয়া ছাড়ছে জাঙ্কুক। তখনই বিড়বিড় করে বলে, অন্ধকার কিংবা আলো, আমি সবখানে সেরা, আমি রাজা, আমি জিয়ন জাঙ্কুক। কাউকে ভালোবাসতে পারবো না কখনো, কিন্তু জাঙ্কুককে সবাই ভালোবাসবে। ভালোবাসা বলতে কিছুই নেই। আমি খারাপ, সো হোয়াট, আমি খারাপের রাজা। এই বলে বাঁকা হাসি দিয়ে গাড়ি নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে ছুটল। অন্যদিন বারান্দার ব্যালকনিতে বসে আকাশের দিকে তাকিয়ে আছে তে। তার ধারণা সব থেকে যে তারাটি বেশি জ্বলজ্বল করছে সেটাই তার মা। আমি ভালো আছি মা, তে কথাটি বলে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সকালবেলা। সকালে সবার জন্য নাস্তা তৈরি করছে তে। ফজরের নামাজ পড়ে আর ঘুমায় না। যা কাজ বাকি থাকে তা করে ডিউটিতে যায়। ডিউটি শেষ করে কলেজ যায়, আর না হয় বাসায় ফিরে এসে কোচিং। আজও তাই নাস্তা বানিয়েছে। নিজে অল্প খেয়ে ভাইকে নিয়ে বের হলো স্কুলের জন্য। স্কুল তার 8টায়, তাই তাকে দ্রুত স্কুলে ঢুকিয়ে দিল। তার ভাই যাওয়ার আগে টুপ করে বোনের গালে চুমু খেয়ে ভিতরে চলে গেল। তে হেঁটে সুপার শপে গেল। সুপার শপে বিভিন্ন লোক আসে, কেউ হয়তো বাজে ইঙ্গিত করে, কেউ বা বাজে প্রস্তাব দেয়। কিন্তু কি আর করার, চাকরি না করলে খেতে পারবে না সে। সারাদিন কাজ সারতে, কলেজ যেতে, কোচিং সারতে তের আজ বাড়িতে যাওয়া হয়নি, কিন্তু বাড়িতে ফোন করে জানিয়ে দিয়েছে তার ফিরতে দেরি হবে। সন্ধ্যাবেলা। দেরি হয়ে যাওয়ার কারণে তে রিস্ক নিল না, হেঁটে যাওয়ার, বাসে উঠে পড়ল। এদিকে জাঙ্কুক বাংলাদেশে এসেই আগে নিজের ওয়ান নাইট স্ট্যান্ড ক্লাবে ড্রিঙ্কস করতে চলে গিয়েছে। সেখান থেকে বেরিয়ে নিজের গাড়ি নিজে ড্রাইভ করে ফিরছে বাড়ির দিকে, কারণ এখন না ফিরলে তার মা তাকে আস্ত রাখবে না। একদিকে তে বাসে করে আসছে, আরেকদিকে জাঙ্কুক তার নিউ ব্র্যান্ড ব্ল্যাক কারে করে আসছে। দুইজন একই রাস্তাতে ফিরছে, শুধু গন্তব্য বিপরীত। এর মধ্যে কই থেকে জানি একটা বাইক এসে ব্রেক ফেল করে ফেলেছে। মাঝখানে বাইক, দুই পাশে বাস আর কার। সময় মতো তারা দুজনে কার না থামালে আজ বড় সড়ো একটা অঘটন হয়ে যেত। হুট করে ব্রেক কষায় বাসের ঝাঁকুনিতে তে আটকে ওঠে। এদিকে জাঙ্কুক গাড়িতে বসে ক্রোধ চোখে তাকিয়ে আছে বাইকের উপর দুইটা ছেলের দিকে। বের হয়ে কিছু বলতে যাবে তার আগেই নিজের গাড়ির কাছ দিয়ে দেখতে পেল বাসের জানালা দিয়ে একটি মেঘ মুখ বের করে কি হয়েছে তা দেখছে। সাদা ওড়না মাথায় দেওয়াতে নুরানি ভাবটা যেন উপচে পড়ছে। মেয়েটার কেউ না, জানালা দিয়ে মুখ বের করে দেখছে তে যে বাইরে কি হচ্ছে। তেকে দেখার সাথে সাথে জাঙ্কুকের সারা শরীর বেয়ে মনে হচ্ছে কারেন্ট পড়ে গেল। চোখ দুটো স্থির, বুক ধকধক করছে, মন স্থির। বুকে হাত দিয়ে দেখলো কেমন টিপ টিপ আওয়াজ আসছে। আবারও তাকাতে যাবে, তে জানালার বাইরে মুখ রাখেনি, ভেতরে চলে গিয়েছে। আর বাসটাও তার কারকে ক্রস করে চলে গেল। জাঙ্কুক বুকে হাত দিয়ে গাড়িতে ওইভাবে কিছুক্ষণ বসে রইল, নিজে নিজে বলে উঠল, ইম্পসিবল। কথাটা বলে রাগে মাথার রগ ফুলিয়ে তুলেছে। জোরে স্পিড বাড়িয়ে গাড়ি নিয়ে বাড়ির পথে রওনা দিল। রাতের বেলা। দেরি করে পৌঁছাতে তের সৎমা নানান কথা শুনিয়ে ফেলেছে এখন। কি রে, কোন নাগরের সাথে লীলা খেলা সেরে আসলি? হ্যাঁ, যে এতক্ষণ লাগলো আসতে? কলঙ্কিনী মেয়ে, সব আমার সংসারে এসে অন্ন ধ্বংস করার জন্য এসেছে। এইভাবে রাগে গজগজ করতে করতে আরো নানান কথা শুনিয়েছেন তিনি তেকে। আহ মা, চুপ করো তো, বিরক্ত লাগছে এখন, তুহান কিছুটা চিল্লিয়ে বলল। তার মা চুপ হয়ে গেল। আবার কিছুক্ষণ পর যে স্টার্ট করবেন উনি এটা জানা কথা। তে অভ্যস্ত হয়ে গেছে এসব শব্দ শুনে, কিন্তু মাঝে মধ্যে খারাপ লাগাটা নাড়া দিয়ে ওঠে। আজ রাতে ভাত দিবে না তার এই সৎমা, এই জন্য সে পানি খেয়ে নিজের ঘরে ঘুমাতে গেল। ঘরে যেয়ে দেখলো টেবিলের এক পাশে কি ঢাকা আছে, উঠিয়ে দেখলো ভাত রাখা আছে, চিরকুটে লেখা, ঝটপট খেয়ে ঘুমিয়ে যা আপু, প্লেট ধুয়ে রেখে দিস। বেকুবের মতো রেখে দিস না এভাবেই। চোখের পানি টলটল করছে তুহানের চিরকুট দেখে। হাত মুখ ধুয়ে খাবারটা খেয়ে সবকিছু গুছিয়ে রেখে ঘুমিয়ে পড়ল তে। রাত 12টা। জীবন পরিবারের সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছে তার বড় সন্তান কখন আসবে। তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে জাঙ্কুক এক গাদা অ্যাটিটিউড নিয়ে হাঁটতে হাঁটতে আসছে।
পরিবারের সবাই দেখে খুশিতে ডকবক করছে। এতক্ষণ কই ছিলি? ফ্লাইট তো সেই কখনই ল্যান্ড করেছে। জিন এগিয়ে এসে পারে, একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম দেশে এসে মা। এখন অনেক টায়ার্ড আমি, ফ্রেশ হয়ে ঘুমাবো। নিজের শরীর থেকে জ্যাকেট খুলতে খুলতে কথাটা বলল জাঙ্কুক। জাঙ্কুকের বোন জিমিন ভেঙচি দিয়ে বলল, ঢং দেখো। জাঙ্কুকের বাবা নামজুন বললেন, যা উপরে গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে তারপর ঘুমা। জাঙ্কুক জিমিনের মাথাতে টোকা মেরে উপরে চলে গেল ফ্রেশ হতে। নিজের রুমে এসে জাঙ্কুক ফ্রেশ হয়ে উদম গায়ে বেডে শুয়ে পড়লো উপুত হয়ে। কিন্তু যখনই চোখ বন্ধ করেছে, বাসের মেয়েটার মুখটা বারবার ভেসে উঠছে। কী জন্য ভেসে উঠছে সে নিজেও জানে না। বিড়বিড় করে বলল, স্টপ কামিং টু মাই ড্রিম বলেই ঘুমানোর চেষ্টা করলো। সকালবেলা তের সুপার সব ছুটি আজকে। সে সকালে এমনিতেই তাড়াতাড়ি উঠে নাস্তা বানিয়ে ফেলে। আজও তাই নামাজ শেষে নাস্তা বানাতে বসে গেছে। নাস্তা সবাইকে খাইয়ে নিজে খেয়ে যখন পড়তে বসে, তখনই তার সৎমা তার ঘরে এসে মুখের উপর বাজারের ব্যাগ ছিটিয়ে দিল। জমিদারের মতো বাড়িতে না থেকে বাজার করে নিয়ে আয়। খাচ্ছিস আর হাতের মতো ফুলছিস, শরীরে একটু হাওয়া বাতাস লাগা। পড়া ছেড়ে উঠে পড়লো তে। এমনিতেই কাজের চাপে, কোচিং যাওয়ার চাপে পড়া হয় না। আজ একটু সুযোগ পেয়েছে তো আজকেও কাজ করা লাগবে। কি আর করার, বেরিয়ে গেল বাজার করতে। 3 দিন পর জাঙ্কুক অস্থির হয়ে নিজের রুমে পায়চারি করছে। এত অস্থির থাকে কোনো কালে দেখা যায়নি। সিগারেট কয়েকটা প্যাকেট শেষ করে ফেলেছে, তার হিসাব নেই। আমার আহার নিদ্রা শান্তি সবকিছু ওই মেয়ে কেড়ে নিয়েছে। কেড়ে নিয়ে উধাও হয়ে গেছে। তাকে এত খুঁজলাম কিন্তু তার দেখা নাই। ইনভিজিবল নাকি? রাগে হাত মুঠো করে কথাগুলো বলছে জাঙ্কুক। জিমিন ঘরে এসে দেখলো তার ভাই হাত মুঠো করে গ্লাস শক্ত করে চেপে বসে আছে। জিমিন আর্তনাদ করে বলে, ভাইয়া কি করছিস? হাতটা কেটে ফেলেছিস তো? জাঙ্কুক তখনও স্থির হয়ে রয়েছে বাইরের দিকে তাকিয়ে। তার এত দিকে মন নাই। জিমিন হতদন্ত হয়ে ফার্স্ট এড বাক্স খুলে এনে জাঙ্কুককে টেনে বসিয়ে হাতের রক্তগুলো মুছে দিচ্ছে। কি সমস্যা কি তোর ভাইয়া? 3 দিন হয়ে গেল তোর বাসায় আসার, কিন্তু কারোর সাথে সোজা মুখে কথা তো দূরে থাক, ঘর থেকে বেরো হোস না। কি হয়েছে তোর ভাইয়া? জাঙ্কুক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। জিমিনকে সেদিনের ঘটনা সব খুলে বলল। এরপর 3 দিন খুঁজেও যে পায় নাই মেয়েটাকে, এই জন্য মাথায় রক্ত চেপে বসে আছে তার। জিমিন এতক্ষণ হাঁ হয়ে কথাগুলো শুনছিল। আসলে তার কানটা মনে হচ্ছে তবদা খেয়ে গেছে, নাকি নিজেরই মেমোরি লস হয়ে গেল। যতটুকু জানে তার ভাইয়ের স্বভাব সম্পর্কে, সে তো কোনো ভালোবাসা দূরে থাক, ভালোভাবে কারোর সাথে সোজাভাবে কথা বলতেও পারে না। তবে একটু মনে মনে খুশি হলো এই ভেবে যে তার ভাইয়ের রাজত্বে অন্য কোনো নারীর আগমন ঘটেছে। দেখ, আমার ভাল লাগছে না, তুই যা, পরে কথা বলবো তোর সাথে। জাঙ্কুক কেমন অসহায়ভাবে কথাটা বলল। জিমিন কি বলবে বুঝতে পারছে না। আসলে সে কখনো ভাবতে পারে নাই তার ভাই এমন আশ্রয় পড়বে কোনো মেয়ের প্রেমে। ভাইয়া চিন্তা করিস না, যতটুকু আমি বুঝেছি, আল্লাহ যদি তোর মনের অনুভূতির মাঝে পবিত্রতা খুঁজে পাই, অবশ্যই উনি তোকে এই আবর সাথে মিলিত করবে। এই বলে জিমিন নিঃশব্দে ঘর ত্যাগ করলো। তাকে আমার হতেই হবে, তাকে আমার না হলে চলবে না। 3 দিনে আমার সব কিছু হারাম করে দিয়েছে সে। তাকে না পাওয়া পর্যন্ত আমার নিঃশ্বাস নেওয়া দায় হয়ে পড়বে। জাঙ্কুক ফোন বের করে আবারও ম্যানেজারকে কল দিল খোঁজ নেওয়ার জন্য। বেলা 12টা। তে উত্তপ্ত রোদে দাঁড়িয়ে আছে, কলেজের একটা ক্লাস জয়েন দিবে এই জন্য। কিন্তু আজ রাস্তায় যেমন ট্রাফিক, ঠিক সেই লেভেলের গরমও পড়েছে। ঘামে পুরো মুখ ভিজে লাল হয়ে গেছে। অপরদিকে ট্রাফিকে আটকা পড়ে আছে জাঙ্কুক। সামনে ড্রাইভার আর ম্যানেজার, পেছনে সে। বিরক্তিতে মুখটা একদম বিষ হয়ে গেছে তার। এই, আপনি বের হয়ে দেখেন তো কি সমস্যা? লাস্ট আধ ঘন্টা ধরে বসে আছে এইভাবে, যত সব ফালতু এরিয়া। জাঙ্কুক রাগে কথাগুলো বলল। তে দাঁড়িয়ে দেখলো এক পেছি রাস্তার মাঝখানে চলে গিয়েছে। নিজের হাতে পড়ে যাওয়া আইসক্রিম তুলছে সে। আশেপাশে কত গাড়ি, কেউ যদি ঠেলা মেরে দেয় ভাবতেই বুক থুক করে উঠল তের। দ্রুত পায়ে পা বাড়িয়ে বাচ্চাটাকে কোলে তুলে নিল। বাচ্চাটা ছিল জাঙ্কুকের গাড়ির সামনে। যখন তে বসা থেকে বাচ্চাটাকে কোলে তুলে দাঁড়ালো, জাঙ্কুক এই মুহূর্তে পাশের জানালা থেকে চোখ সরিয়ে সামনের গ্লাস ভেদ করে চোখ পড়ল তের দিকে। তার চোখ তৎক্ষণাৎভাবে আটকে গেল। ঘামযুক্ত মুখ এতটা কি কারোর মোহনীয় হয়? জাঙ্কুক ভাবছে, না, আর ভাবা যাবে না। যার জন্য আমার শান্তি গায়েব হয়ে গেছে, সে দেখি আরামসে সেবিকা হয়ে ঘুরে বেড়াচ্ছে।
সেদিন তো ভাবতে গিয়েই উধাও হয়ে গিয়েছে। বাচ্চাটার মা তের কাছ থেকে তার নিজের কাছে নিয়ে ধন্যবাদ জানালো তেকে। তে এখন রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে দিয়েছে, বুঝেছে হাঁটা ছাড়া উপায় নাই তার। তের চলে যাওয়া দেখে জাঙ্কুক ম্যানেজারকে বলল, ফলো হার, আই নিড অল ডিটেলস অ্যাবাউট হার অ্যান্ড অ্যাট এনি কস্ট। আজকের মধ্যেই চাই আমার। জিমিন কলেজের ক্যান্টিনে বসে ফ্রেন্ডদের সাথে সিঙ্গারা খাচ্ছে, মুখে পানি নিয়ে গিলতে যাবে অমনি তার এক ফ্রেন্ড গাল চেপে ধরে নিয়েছে। সামলাতে না পেরে জিমিন মুখ থেকে পানি বের করে দেয়। কুক কুক করে কেসে উঠল। জিমিন চোখ তুলে দেখলো তার সামনে একটা পুরুষ দাঁড়িয়ে আছে, রক্তিম চোখ নিয়ে। তার পরনে শার্টটা ভিজা, বুঝতে পারলো তার মুখের পানিতে ওনার শার্ট ভিজেছে। জিমিন কটমট চোখে তাকিয়ে থাকলো তার ফ্রেন্ডের দিকে। বেচারাও ভয়ে চুপসে গেছে, সরি বলতে যাবে তখনই ছেলেটা গ্লাস ভর্তি পানি জিমিনের মাথায় ঢেলে দিল। এমন ঘটনা আকস্মিকভাবে ঘটে যাওয়াতে সবাই দাঁড়িয়ে গেছে, কারণ তারা জানে জিমিনের বাবা এক কলেজের শেয়ারে আছে, প্লাস পলিটিশিয়ান। কেউ মজার ছলে হলেও জিমিনের গা ঘেঁষে না, আর উনি ডাইরেক্ট পানি ঢেলে দিল। ইকুয়াল নাও বেবি বলেই ছেলেটি চলে গেল। রাগে জিমিনের শরীর রিরি করে উঠছে। ক্যান্টিন থেকে বের হওয়ার আগে ড্রাইভারকে কল দিয়ে ডাকলো। ড্রাইভার আসতেই জিমিন চটজলদি উঠে পড়ল। গাড়ি আমি চালাবো, আপনি এই যে টাকা নিন, ট্যাক্সি ধরে বাসায় চলে আসুন। জিমিন বলে গাড়ি নিয়ে উঠে পড়ল। জিমিন গাড়ি চালাচ্ছে, মাঠে দেখলো ওই ছেলেটা বাইকের উপর বসে ফ্রেন্ডদের সাথে হি হি করছে। বিনা অপরাধে তার গায়ে পানি ঢেলেছে, ভাবতেই মনে হচ্ছে সারা শরীরে কেউ আগুন ঢেলে দিয়েছে। জিমিন দেখলো তারা যেখানে আড্ডা দিচ্ছে ওখানে কিছু গর্ত হয়ে কাদা হয়ে আছে। জায়গাটা দেখে জিমিন বাঁকা হাসলো। গাড়ি চালিয়ে সেখানে জোরে ব্রেক কষে কাদার উপর, ব্যাস কাদা যেয়ে ছিটকে পড়লো ছেলেটির গায়ে। জিমিন নিজের গ্লাস নামিয়ে চোখে সানগ্লাস দিয়ে বলল, নাও ইটস ইকুয়াল বেবি। জিমিন বাঁকা হেসে গাড়ির গ্লাস উঠিয়ে চলে গেল। ছেলেটির চোখ মুখ শক্ত করে আছে, বোঝাই যাচ্ছে রাগে তার শরীর কেঁপে উঠছে বারবার। ব্রো, তুই জিয়ন জিমিনকে চিনিস? ও তোর গায়ে এইভাবে কাদা ছিটলো কেন? চিনি না, তবে চিনে নেব খুব শীঘ্রই। আর মিন সুগা কি জিনিস সেটাও বুঝাবো। এই বলে সুগা গাড়ি নিয়ে নিজেও বেরিয়ে পড়ল। সুগা বাড়িতে সে অনেকক্ষণ যাবত দরজা আটকে বসে আছে। তার মা এত করে ডাকলেও সে কোনো রেসপন্স করে না। এখন তার মায়ের চিন্তা শুরু হয়ে গেছে। ছোটবেলা থেকে তার এই অভ্যেসটা ছিল, প্রচণ্ড রাগলে নিজের রুমে এসে দরজা বন্ধ করে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো। আজ এত বছর পর ও কি নিয়ে আবার রাগারাগি করে এসে এমন দরজা আটকে বসে আছে? বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ার সুবাদে সুগা অনেক আলাদা সবার থেকে। বড়লোক বাবা মায়ের সন্তান সুগা হলেও অন্য সব সন্তানদের মতো বিগড়ে যাওয়া কোনো পথ ধরেনি, না এমন কোনো কাজ করেছে সে। সুগার চলাফেরা, কথাবার্তা আর বিহেভিয়ার সব হাই ক্লাস। নিজের পড়াশোনা শেষে বাবার অফিস জয়েন করা তার মাস 6 হলো। ফেভারিট কাজ হলো সে কার না বাইকে ঘোরাফেরা বেশি পছন্দ করে, তবে অফিস গেলে নিজের কার নিয়ে যায় সে। অপরদিকে জিমিন এসে গোসল করতে ঢুকেছে। মেজাজ গরম হলেও বাজের উল্টা প্রতিদান দিয়ে একটু হলেও শান্তি লাগছে। সে কখনো কারোর সাথে মিসবিহেভ করে না, যতক্ষণ না সামনে থাকা ব্যক্তিটি করে। অথচ আজকে তার ভুল না থাকা সত্ত্বেও কিরকম পুরো ক্যান্টিন ভর্তি মানুষের সামনে পানি ঢেলে দিল। শাওয়ার শেষে নিজের রুমের এসিটা বাড়িয়ে দিয়ে গেঞ্জি আর প্লাজো পরে শুয়ে গেল। রুমের মিউজিক বক্সের ভলিউমটা একটু বাড়িয়ে দিল, গান শুনলে মেজাজ তার ভালো হয়ে যায়। আজও তাই করলো। জাঙ্কুক অনেকক্ষণ যাবৎ তার ম্যানেজারের অপেক্ষা করছে, কিন্তু তার আসার নামগন্ধই নেই। ফোন করতেও এগোতে বাজছে তার। রিচ অ্যারোগ্যান্ট পার্সন যখন কারোর প্রেমে হাবুডুবু খায় তখনই সমস্যা হয়। জাঙ্কুক নিজের ক্যাবিনের চেয়ারে পা উঠিয়ে ঠোঁটে এক হাত দিয়ে চোখ বন্ধ করে তেয়ের প্রতিবিম্বটা সামনে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু আজ চোখ বন্ধ করলে তেয়ের চেহারা ভেসে উঠছে না, বরং সে যে কাউকে অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে এইটা দেখছে। কেবিনের দরজায় বারবার টোকা পড়তে জাঙ্কুকের ভাবনার ব্যাঘাত ঘটল। টেবিল থেকে পা নামিয়ে নিজের পায়ের উপর পা তুলে বসলো। ক্রিম কালারের শার্টে মনে হচ্ছে পুরাই মাখন হয়ে আছে। কামিন। দরজা দিয়ে প্রবেশ করলো ম্যানেজার। দেখে বোঝা যাচ্ছে যেন দৌড়ের উপর ছিলেন উনি। গুড নুন স্যার। জাঙ্কুককে উইশ করে নিজের ঘাম মুছল রুমাল দিয়ে। ইয়া, সিট ডাউন। হাতের ইশারার মাধ্যমে বসতে বলল ম্যানেজারকে জাঙ্কুক। ম্যানেজার বসে পড়লো অনেক ইতস্ততভাবে। যেটা জানতে বলেছিলাম জেনেছেন? হ্যাঁ স্যার, সব জেনেছি। সো স্টার্ট স্পিকিং।
ম্যানেজার একটু আমতা আমতা করে বলল, স্যার মেয়েটার বিয়ে হয়েছিল। জাঙ্কুক অবাক হয়ে বলে, বিয়ে? ম্যানেজার পুরো তের জীবনের পুরো ইতিহাস জাঙ্কুকের সামনে খোলা বইয়ের মতো খুলে দিল। স্যার, মেয়েটি এত ভালো যে এত মার খায়, তার সৎ মায়ের কাছে কখনো কারোর সামনে দুর্নাম করে না। বাপ তার থেকেও নেই, নিজের খরচে নিজে চলে, জীবিত লাশের মতো জীবন তার। বিয়ে আসে অনেক, তবে সমাজে কিছু নিম্ন শ্রেণীর মানুষের জন্য আর হয় না। মেয়ের নাম কিম তেহিয়ংতে। কোনো ব্যাড রিপোর্ট পেলাম না তার। এক নিঃশ্বাসে কথাগুলো ম্যানেজার বলল। জাঙ্কুক সব শুনে স্তব্ধ হয়ে গেল। এত কষ্ট নিয়ে সে বেঁচে আছে? রাগে তার মাথা ছিঁড়ে যাচ্ছে তের জীবন নিয়ে যারা খেলা করছে তাদের উপর। স্যার, আপনি মেয়েটার খোঁজ নিলেন যে? মানে কি করবেন তাকে? ভয়ে ভয়ে বলল ম্যানেজার। জাঙ্কুক চোখ মুখ শক্ত করে বলল, শি উইল বি মিসেস জিয়ন জাঙ্কুক কামিং সুন, নাও লিভ। ম্যানেজার সুরসুর করে বের হয়ে গেল। তবে তার মনে প্রশ্ন উকি দিচ্ছে যে এরকম সিম্পল মেয়ে, তার উপর ডিভোর্সি মেয়েকে এরকম ধনী লোক বিয়ে করবে, নাকি এক রাতের বিছানার সঙ্গী? জাঙ্কুকের মাথার রগগুলো মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে। যেমন রূপে যেমন ভাবে যেমনি হও না তুমি, এখন থেকে এই মুহূর্ত থেকে প্রতিটা ক্ষণে ক্ষণে প্রতিটা শিরায় শিরায় শুধু তুমি জিয়ন জাঙ্কুকের। জাঙ্কুকেরই হবে তুমি। এখন থেকে যে তোমাকে একটা সেকেন্ডের জন্য কষ্ট দেওয়ার কথা ভাববে, তাকে আরো 10 গুণ বেশি কষ্ট দেব এই আমি জিয়ন জাঙ্কুক। তার জীবনটা হেল বানাতে এক সেকেন্ডও চিন্তা করব না। বি রেডি টু মাই ব্রাইট বেবি। তে বাসায় ফিরেছে। বাসায় ফিরতে না ফিরতে গালে আচমকা এক থাপ্পড় খেয়ে দরজার কোণাতে বাড়ি খেয়ে ঠোঁটের এক পাশ কেটে গেছে। তে তার ঠোঁটে হাত দিলে বুঝতে পারলো কেটে গেছে অনেকখানি। বাসার সব কাজ কি তোর মরা মা এসে কবর থেকে করে দিয়ে যাবে? এত দেরি করলি কেন তুই? তে তো প্রতিদিন এই সময়ই আসে, তাহলে এইভাবে মারলো কেন সে ভেবে পাচ্ছে না। তেকে আরো কয়েক দফা মারলো। তুহান বাইরে খেলতে গেছে বোধহয়, সেই সুযোগে আরো মেরেছে তাকে। তার বাবা টিভি অন করে চা খাচ্ছে। তুহান যখন বাড়িতে এসে শুনলো তার বোনকে মেরেছে, তার মাকে কয়েক দফা ঝাড়লো। ছোট হলেও সে তেয়ের কষ্ট নিতে পারে না। ব্যথাতে তে বিছানায় পড়ে আছে, শক্তিটুকু নাই যে উঠবে। তুহানকে ঘরে বন্দি করে রেখেছে ওর মা, যেন বাইরে না বের হতে পারে। একদিন পার হয়ে গেল। তে জ্বর নিয়ে ব্যথা শরীর নিয়ে পড়ে আছে। সুপার শপে যেতে পারছে না সে, না তুহান আসতে পারছে, না কেউ তের সেবা করার জন্য এগোচ্ছে। তে তার এক মেয়ে কলিগকে অনেক কষ্টে মেসেজ করে দিয়ে বলেছে তার অবস্থা ভালো না। জাঙ্কুক পরের দিন যে সুপার শপের লোক দিয়ে খোঁজ নিয়েও দেখে পায়নি কি হলো তার। জাঙ্কুক তের চিন্তাতে ঘেমে গেছে। জিন ঘরে আসলো, জিজ্ঞাসা করছে, কিছু হয়েছে তোমার? এমন লাগছে কেন তোমাকে? জাঙ্কুক তার ফিলিংস, তের জীবন সব খুলে বলল জিনকে। আল্লাহ, কি বলিস? আর এখনো তুই বসে আছিস? ওর সৎমা যেমন বললি, না জানি নিখোঁজ হওয়ার পেছনে উনি না থাকে। এক্ষুনি চল ওর বাসায়। অ্যাড্রেস জানিস তো, নাকি ভ্যাবলার মতো নাক মুখ ফুলিয়ে আছিস? জাঙ্কুক তার মাকে সাথে নিবে না বলছে, কিন্তু তার মা জেদ ধরেছে সে যাবে। শেষে নিজের মাকে বুঝিয়ে তের বাসার দিকে রওনা দিল। তুহান কোনো রকমে জোর করে বের হয়ে তের অবস্থা দেখে ভয়ে এক প্রকার কেঁদে দিল। ফর্সা শরীরে মায়ের দাগ কেমন চুপ চুপ হয়ে আছে। তুহান তের মাথায় জলপট্টি দিল। ডাক্তার তো ডাকবে না তার মা বাপ নামের মানুষরূপী জানোয়ারগুলো। কলিং বেল বাজছে তেদের বাড়ির। বিরক্তি নিয়ে রোজ বেগম দরজা খুলল। সামনে থাকা লোকটাকে দেখে ওনার চোখ ছানা বড়া হয়ে গেল। মুখ দিয়ে গো গো করে একটা লাইন বের হলো, এত বড় আমেরিকার বিজনেসম্যান এখানে! রোজ বেগম সবসময় এই সুন্দরের পূজার। নিজের বয়সটা ভুলে যায় অলওয়েজ। সারাক্ষণ টিভি দেখার ফল এটা। উনি চিনতে পেরে গিয়েছে জিয়ন জাঙ্কুককে। জাঙ্কুক রোজকে ক্রস করে ভিতরে গেল। সব রুমে খুঁজতে শুরু করলো দেখে। আর রোজ বেগম তপ্তা খেয়ে জাঙ্কুকের কাজ দেখছে। জাঙ্কুক দেখলো বাড়ির শেষ কর্নারের দিকে একটা খুপড়ির মতো ঘর থেকে হালকা আলো আসছে। জাঙ্কুক ওই ঘরের পিছে হন্তদন্ত হয়ে ছুটল। তে বিছানাতে জড়সড় হয়ে শুয়ে আছে। মারের কারণে সারা গায়ে ব্যথা আর জ্বরে পড়ে যাচ্ছে শরীর তার। ঠোঁটও ব্যথা করছে কেটে যাওয়ার কারণে। পিঠ হালকা দেখা যাওয়াতে মারের নীলচে দাগ দেখা যায়। জাঙ্কুক যে দেখলো যখন তে শুয়ে আছে কেমন করে, তার পিঠের দাগগুলো দেখে বুকটা ধরাস করে উঠল জাঙ্কুকের। পাটা এগোচ্ছে না মনে হচ্ছে তার। জাঙ্কুক যখন তের কাছে গেল, তে তখন অচেতন ঘুমিয়েছিল। চেহারা দেখে জাঙ্কুকের চোখে পানি চিকচিক করছে। তার মায়ের ধারণা সঠিক।
তার তেকে অনেক বেহরমভাবে মেরেছে এই মা নামের কুৎসিত মহিলা। ধরতেও ভয় পাচ্ছে, যদি একটু ধরাতে লেগে যায় তার তের। ড্রাইভারকে অতি দ্রুত ফোন দিয়ে গেটের সামনে ডাকলো তেদের বাড়ির। এত অগোছালো জীবনে কখনো কান্না কি জিনিস তার জীবনে ঢুকতে দেয়নি সে। কখনো কাউকে ভালোবাসতে হবে এটা জানতো না সে। কখনো কাউকে ভালোবেসে যে তার কষ্টে নিজের হাজার গুণ কষ্ট হবে এটাও ভাবেনি সে। কখনো কেউ তার রাজত্ব করা জীবনে নিজে এসে খুঁটি বসিয়ে তার প্রাণ হয়ে যাবে সেটাও সে কখনো ভাবেনি। নিজের বৃদ্ধা আঙ্গুল দিয়ে চোখের কোণে এক পাশ মুছে তেকে সাবধানতার সাথে কুলে নিল জাঙ্কুক, যেন তার তে ব্যথা না পায়। তেকে কুলে তুলে নিয়ে যাওয়ার সময় বাদ সাধল রোজ বেগম। এই, তুমি এরে নিয়ে কোথায় যাও? তুমি চেনো ওরে? নামাও ওরে। জাঙ্কুক রক্তিম চোখে তাকালো রোজের দিকে। রোজ কেমন যেন জাঙ্কুকের চাহনি দেখে ভরকে গেল। জাঙ্কুক দেখলো টি টেবিলে থাকা চায়ের মগ থেকে ধোঁয়া উঠছে। তেকে একটু সোফায় বসিয়ে মগটা তুলে তার গায়ে ছিটা মারলো। ও মা গো, এই বলে হাত পা ছোটাতে লাগলো রোজ। সবে তো শুরু, আমার তের গায়ে যতটা আছর কেটেছেন তিল তিল করে তার শতগুণ আপনাকে আমি ফেরত দেব। ওয়েট অ্যান্ড ওয়াচ। আর এই বাড়ি নামক নরক থেকে নিয়ে যাচ্ছে ওকে। বেশি উল্টাপাল্টা তেরাবেকা করলে একদম পিঠের চামড়া তুলে রাস্তার কুকুরদের ওই চামড়ার জুতা পরাবো আমি এই জিয়ন জাঙ্কুক। স্টে ওয়ে ফ্রম মাই তে। জাঙ্কুক কথাগুলো বলে তেকে নিয়ে গাড়ির ভেতর ঢুকলো, কিন্তু তেকে জাপটে ধরে কোলে রাখলো জাঙ্কুক। রোজ বেগম তখন ফু দিচ্ছে, তার হাত পা শরীরে ফ্যানের বাতাস দিচ্ছে। তুহান গিয়েছিল প্রতিবেশীর কাছে তের জন্য ওষুধ নিতে। তুহান ফিরে এসে শুনলো পাড়ার লোকের কাছ থেকে তেকে কোলে করে কোন বড়লোক ছেলে নিয়ে গেল। দৌড়ে বাড়িতে এসে তার মাকে দেখলো হাতে পায়ে ফু দিচ্ছে। মা, আপুকে কে নিয়ে গেছে? তুমি আবার বিক্রি করে দিয়েছো আপুকে? রোজ বেগম ঠাস করে ছেলের গালে মারলো। 5-এ পড়স, এত কিসের দরদ তোর ওই মাইয়ার উপর? তোর কি নিজের বোন লাগে? আমি যদি ওরে বিক্রি করতাম এখানে বসে নিজের পড়ে যাওয়া জায়গাতে বসে বসে ফু দিতাম? তুহান মার খেয়েও কান্না আসেনি তার, বরং তার বোনকে এক অচেনা অজানা ছেলে নিয়ে গেছে তুলে। শুধু এইটাই তার ছোট মাথাতে আসছে। শপিং মল। জিমিনকে ফোন করে জানিয়েছে জাঙ্কুক তার ভাবিকে নিয়ে আসছে কিছু ড্রেস নিয়ে আসতে কিনে। তাই জিমিন শপিং মলে এসেছে। সুগা ওর ফ্রেন্ডদের সাথে শপিং মলে দেখা করতে স্যুট বুট পরে চলে এসেছে। জিমিন অনেকগুলো শপিং করে নিচে নামছিল। পেছনে তার শপিং ব্যাগ ধরে আছে তার ড্রাইভার, তার হাতেও কিছু আছে। সুগা তখন ফোনে কল অ্যাটেন্ড করতে করতে আসছিল। মনোযোগ দুজনের দুই দিকে থাকার কারণে বাহুতে ধাক্কা লেগে যায়, আর জিমিনের ফোন পড়ে যায় সুগার ডান হাতে লেগে। সুগাও নিজেকে সামলে নিয়ে তাকায় জিমিনের দিকে। জিমিনকে দেখে তার মেজাজ সপ্তম আকাশে। জিমিন ফুল অ্যাভয়েড করলো সুগাকে, যেন সে চিনে না। নিজের হাতের ব্যাগগুলো ওঠাতে সে ব্যস্ত হয়ে পড়লো। সুগার সেটা এগোতে লাগলো। তখন সে কি করলো, জিমিনের ফোনের দিকে তার নজর গেল। সুগা বাঁকা হাসি দিয়ে জিমিনের ফোনের উপর তার বুট পরা পা দিয়ে জোরে চাপ দিয়ে পুরো ফোনের ডিসপ্লে গুঁড়ো করে দিল। জিমিন শান্ত দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে আছে, যেন কিছু হয়নি। ইটস ফেয়ার এনাফ নাও বেবি, সুগা জিমিনের মুখের কাছে বলল। জিমিনের মুখ অসম্ভব লাল হয়ে গেছে, কিন্তু সে সুগার দিকে তাকালো না। তার চোখে তার আইফোন 16 যা তার ভাই তার লাস্ট বার্থডেতে দিয়েছে। তার মন মেজাজ তখনই খারাপ হয় যখন তার বাবা মা আর তার ভাই দেওয়া জিনিস যত্নে রাখার পর কেউ এসে নষ্ট করে। সুগা দেখলো জিমিন কিছু বলছে না, তখন উঠে দাঁড়িয়ে হাতের চাবির রিং ঘোরাতে ঘোরাতে নিচে গেল। জিমিন শান্তভাবে উঠে ব্যাগগুলো তুলে নিল। ফোনটা পাশের ডাস্টবিনে ফেলতে যেয়েও ফেললো না, ব্যাগে ঢুকিয়ে নিল। বেশ কিছুক্ষণ পর সুগা এসে নিচে দেখে জিমিন তার গাড়ির কাছে দাঁড়িয়ে আছে। সুগা ভাবছে হয়তো জিমিন তাকে সরি বলতে এসেছে, তাই বাঁকা হাসি দিয়ে তার দিকে এগিয়ে যাচ্ছে। সুগার ভাবনাতে পানি ঢেলে জিমিন তার হাতের পেছন থেকে একটা মোটা শক্ত ভারী লাঠি বের করলো। সুগার দিকে তাকিয়ে জিমিন বাঁকা হেসে সুগার গাড়ির গ্লাসে এক বাড়ি দিল। সুগা যেন শক খেলো এক প্রকার জিমিনের এমন কাজ দেখে। পরপর এমন কয়েকটা বাড়ি মেরে সুগার গাড়ির 12টা বাজিয়ে দিল জিমিন। জিয়ন পার্ক জিমিন কারোর ঋণ রাখে না মিস্টার, শোধে আসলে খুব সুন্দর করে ফেরত দিয়ে দেয় সে। যোগ্যতা দেখে নেক্সট টাইম আমার ত্রিসীমানায় আসার চেষ্টা করবেন না আপনি। নাও ইটস টাইম টু সে ইউ দ্যাট ইটস ফেয়ার এনাফ টুডে বেবি। সুগার কানে কানে জিমিন এসে কথাটা বলল। সুগার কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে মনে হচ্ছে।
হাত থেকে লাঠিটা ফেলে জিমিন গাড়িতে উঠে বসলো। তার সামনে হাতের তালু ঝাড়ি দিয়ে ফু দিল নিজের সামনে থাকা চুল। সুগা জিমিনের কর্মকাণ্ডে এত বেশি অবাক হয়েছে যে তার মানতেই অসহ্য লাগছে যে মেয়ে হয়ে মিন সুগার সাথে টক্কর দেয়। জিমিন নিজের জুতোর দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলে গাড়ি স্টার্ট দেয়। পেছন দিকে তাকায়নি সে, তাকালে দেখতে পেত সুগার রক্তিম মুখটা। সুগা নিজের গাড়িতে এক লাথি দিয়ে জোরে চিৎকার দিয়ে বলল, I will not spare you, Miss Jeon Park Jimin. This means Suga will show you something for you sure. তারপর অন্য একটা গাড়ি ডেকে সুগা বাড়ির পথে রওনা দিল। তো হে আর্মি পাখিরা, কেমন আছো তোমরা সবাই? এই গল্পের প্রথম পর্বটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর এটা একটা সিরিজ গল্প। এই গল্পটা তেমন একটা বড় না, এই ধরো 8-10 পার্টের মধ্যেই শেষ হয়ে যাবে। তো আশা করছি গল্পটা তোমাদের কাছে ভালো লেগেছে, আর কেমন লেগেছে ওইটা কমেন্টসে জানিও।